নিউ ইয়র্ক শহরের তাপমাত্রা কমতে কমতে -12 ডিগ্রি সেলসিয়াসে এসে নেমেছে। সারাদিন ধরেই তীব্র শৈত্যপ্রবাহ বিরাজমান ছিল। সন্ধ্যার পর যে কোনো মুহূর্তে তুষার ঝড় উঠতে পারে, যার জন্য সন্ধ্যার আগে থেকেই শহরের সকল কার্যক্রম বন্ধ করে মানুষজনকে নিজ নিজ আবাসস্থলে অবস্থান করতে জরুরি নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে ধূম জালের মতো ঘন কুয়াশা চারপাশ বেষ্টন করে ফেলেছে গভীরভাবে। সন্ধ্যা নামার আগেই শীতল নিউ ইয়র্ক শহর আবছা অন্ধকারে তলিয়ে যাচ্ছে ধীরে ধীরে। রাস্তার সোডিয়াম লাইটের কড়া হলুদ আলো পর্যন্ত সেই ধোঁয়া কাটিয়ে উঠতে পারছে না। চারপাশে কেমন যেন একটা গা ছমছমে ভাব পরিলক্ষিত। সময় যখন 8:10 তখনই শোষ শব্দে ভারী বাতাস বইতে শুরু করলো। বরফ ঝড় থেকে নিজেদের বাঁচাতে প্রত্যেকেই কঠিনভাবে নিজেদের ঘরবন্দি করে ফেলেছে। রাস্তার নেড়ি কুকুর ছাড়া আর কোনো পশু পাখি বা মানুষজনের কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। অত্যাধিক শীতের প্রকোপে কুকুরগুলো করুণ স্বরে চিৎকার করে চলছে সারাক্ষণ। পরিস্থিতি এমন রূপে এসে দাঁড়িয়েছে, কেউ যদি সাহায্যের জন্য বাইরে চিৎকার চেঁচামেচি করে মরেও যায়, তবুও সেটা কারো কর্ণকুহরে প্রবেশ পর্যন্ত করবে না। প্রায় 200 বছরের পরিত্যক্ত পুরনো একটি প্যালেসের বেজমেন্টে সামান্য আলো দেখা যাচ্ছে। যদিও রাত তেমন গভীর নয়, কিন্তু কুয়াশার গাঢ় চাদরে মনে হচ্ছে গভীর নিশুতি ভুতুড়ে রাত। প্যালেসের বেজমেন্টের ছাদের একটা হুকের সাথে টাটানো হয়েছে লাইলনের বিশালাকার দড়ি। সেই দড়ি দিয়ে 2 পায়ের টাকনু একসাথে করে কষে বেঁধে উপুর করে ঝুলিয়ে রাখা হয়েছে কোনো এক যুবককে। সামান্য আলোতে সেই যুবকের মুখায়ব দেখা যাচ্ছে না। যুবকটি সারা শরীর থেকে চুইয়ে চুইয়ে কপাল গড়িয়ে মেঝেতে ঝরে পড়ছে লাল রক্তের উষ্ণ তরল। আর সেই তরল হিমায়িত মেঝেতে পড়ার সাথে সাথেই কঠিন বরফে রূপান্তরিত হচ্ছে। হঠাৎই বাইরে শুরু হলো কঠিন তুষার ঝড়। পরিত্যক্ত প্যালেসের ভাঙ্গা জানালা দিয়ে হুড়মুড় করে বরফের স্তূপ প্রবেশ করতে লাগলো। সেই সাথে রক্ত হিম করা উত্তরীয় হাওয়া। শীতের নিষ্ঠুরতায় ঝুলিয়ে রাখা ব্যক্তি কিঞ্চিত নড়ে চড়ে উঠল। তার বিবস্ত্র উলঙ্গ শরীরটি এই তাপমাত্রা সহ্য করতে ব্যর্থ হচ্ছে। মনে হচ্ছে বুকের খাঁচার ভেতর উষ্ণ হৃদযন্ত্রটাও বুঝি জমে যাবার উপক্রম। যুবকটি গলা ফাটিয়ে সাহায্যের জন্য চিৎকার করতে চাইল, কিন্তু হায়, চিৎকার করা তো দূর, ঠোঁট পর্যন্ত নাড়ানোর সক্ষমতা তার নেই। শক্ত স্কচ টেপ দিয়ে তার মুখখানা আটকে দেওয়া হয়েছে। প্রচণ্ড ঠান্ডায় তার সারা শরীর আঘাতপ্রাপ্ত স্থানগুলো ব্যথায় চিড়চিড়িয়ে উঠল। মনে হচ্ছে সেগুলো আরও ফেটে চৌচির হয়ে রক্তক্ষরণ শুরু হবে। এবার লোকটির ছটফটানি বেড়ে গেল দ্বিগুণ। তার কাছে মনে হচ্ছে এই নরকীয় যন্ত্রণার চাইতে মৃত্যু বহুগুণ ভালো। লোকটি নড়াচড়া দেখে চেয়ারে বসা অপেক্ষামান ব্যক্তি মুখ টিপে হু হু করে সামান্য হাসল। ফায়ারপ্লেসে বেশি করে পাইন গাছের কাঠ ঠেলে দিয়ে নিজের গলার উলের মাফলারখানা ভালো মতো মুখে পেঁচিয়ে গলা খাকারি দিল। জ্ঞান ফিরল, তবে তোর ডক্টর রেহান চৌধুরী, তোর জ্ঞান ফেরাতে বেশ খুশি হয়েছি আমি। এভাবেই নিশ্চুপ ডেড ফিশের মতো তোকে দেখতে মোটেও ভালো ঠেকছিল না আমার। যাই হোক, কাজের কথায় আসি। তোর সাথে সময় কাটাতে মোটেও ভালো লাগছে না আমার। চেয়ারে বসে থাকা ব্যক্তির কণ্ঠ শুনে ঠাহর করে ফেলল রেহান। মানুষটি কি হতে পারে? উপর করে ঝুলিয়ে রাখার কারণে শেরহামের মুখায়ব দেখতে তার বেশ বেগ পেতে হলো। তবুও রেহান এই ঘৃণিত নোংরা মস্তিষ্কের অধিকারী ব্যক্তিকে মৃত্যুর পূর্ব মুহূর্তে একবার হলেও দেখে তবেই মরতে চায়। রেহান হাত নাড়িয়ে মাথা নাড়িয়ে কিছু বোঝানোর চেষ্টা করল। শেরহাম রেহানের উদ্বিগ্ন অবস্থা দেখে বিগলিত হাসল। উপস, সরি ডক্টর রেহান, তোর মুখে টেপ মেরে দিয়েছি, কিন্তু সেটা খুলতে বেমালুম ভুলে গিয়েছি। মুখ বন্ধ থাকলে মনের আকুতি মিনতি প্রকাশ করবি কি দিয়ে? হা 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 হা। কথাখান বলে হো হো শব্দে হাসতে হাসতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে রেহানের সামনে এসে দাঁড়ালো। এরপর সহসাই রেহানের ঝলমলে সুন্দর রক্তাক্ত চুলের ভাঁজে নিজের হাতের ভয়ানক থাবা বসিয়ে শক্ত করে টেনে ধরল। অসহনীয় ব্যথায় রেহান শব্দ করতে লাগলো। শেরহাম রেহানের দুর্দশাগ্রস্ত অবস্থা দেখে হেসে কুটি কুটি হলো। এরপর সজোরে এক টানে রেহানের মুখে টেপ খুলে ফেলল। শেরহামের অনমনীয় আচরণে রেহানের
তুলতুলে নরম শুষ্ক লাল ঠোঁটখানা কেটে রক্তাক্ত হলো। ব্যথায় রেহান গগন বিদারী চিৎকার দিয়ে শক্ত হয়ে রইল। রেহানের যন্ত্রণা কাতর মুখশ্রী দেখে শেরহাম নিজের মাফলার খুলতে খুলতে বলল, খুব শান্তি পাচ্ছি রে রেহান। তোর মৃত্যুর যন্ত্রণা আমাকে স্বর্গীয় সুখ উপভোগ করার শান্তি দিচ্ছে। আমি তোকে এখন জাহান্নামের যন্ত্রণা দেব। তুই যত চিৎকার করবি আমি তত আনন্দ উপভোগ করব। কথাটা বলেই অদূরে পড়ে থাকা ভাঙ্গা একটা টেবিলের ওপর থেকে একটা ট্রান্সপারেন্ট কাচের বোতল তুলে নিল। সেটার দিকে তাকিয়ে অল্প মেপে হাসল শেরহাম। এরপর শীষ বাজাতে বাজাতে রেহানের সামনে এসে দাঁড়ালো। এটা কি এনেছি তোর জন্য জানিস? কথাটা বলে রেহানের চোখের সামনে শিশিখানা তুলে ধরল। শেরহামের হাতে শিশির দিকে রেহান সামান্য দৃষ্টি দিল। দৃষ্টি দেবার সাথে সাথেই তার অক্ষিদ্বয় কোঠর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম। শেরহামের হাতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বোতল। রেহান যেন এবার বেঁচে থাকার সব আশা ছেড়ে দিল। কিন্তু কোনো ভীরু কাপুরুষের মতো সে মরবে না, মরলে বীরের মতোই মরবে। কিছুতেই এই নরকের কীটের সামনে মাথা নোয়াবে না সে। শীতের প্রভাবে রেহানের সারা শরীর জমে শক্ত হয়ে যাচ্ছে। হাত পাগুলো এমনভাবে বেদনায় নীল হয়েছে যেন বিষাক্ত কোনো সাপ শরীরের সমস্ত বিষ ঢেলে ছবল কেটেছে। মুখের লালা পর্যন্ত শুকিয়ে আছে তার। ঠোঁট দুটো চটচট করে ফেটে সমানে রক্ত ঝরে আবারও জমে যাচ্ছে। মাথার চুল থেকে শুরু করে চোখের পাপড়ি পর্যন্ত ইতোমধ্যেই বরফে আচ্ছাদিত হয়েছে। নিজের মৃত্যুকে চোখের সামনে দেখে কিঞ্চিৎ তাচ্ছিল্যকর হাসি হাসল রেহান। নিজের জড়িয়ে যাওয়া জিভকে বহু কষ্টে আয়ত্তে এনে গলার রোধ হয়ে যাওয়া কণ্ঠকে ঠেলে বাইরে নিয়ে এসে ফ্যাঁসে কণ্ঠেই বলল, তোর মতো শয়তানের হাতে কিছুতেই আমার মৃত্যু হতে পারে না। তোর বিনাশ দেখে তবে আমি মরব। সেদিন তুই বাঁচার আকুতি করবি, কিন্তু আমি হাসব। কথাটা শেষ করার সাথে সাথেই শেরহাম নিজের সর্বস্ব শক্তি দিয়ে রেহানের মুখে এক ঘুষি বসিয়ে দিল। ঘুষির আঘাতে রেহানের ঠোঁট আর নাক ফেটে গল গল করে রক্ত বেরোতে লাগলো। তবুও রেহান সামান্য আহাজটুকু করল না। এটা দেখে যেন শেরহামের ক্রোধ 1000 গুণ বেড়ে গেল। ক্রোধে নিজের জ্ঞান খুইয়ে হাতে থাকা ছোট কাচের শিশিটির সিপ দ্রুত হাতে খুলতে লাগলো শেরহাম। তোর চেহারাটা আমার মোটেও পছন্দ হচ্ছে না রে ডক্টর। তাই আমি ঠিক করেছি তোর এই বেখাপ্পা চেহারা আমি পুড়িয়ে দেব। কথাটা বলে শিশির অ্যাসিডগুলো ছুঁড়ে মারল রেহানের মুখে। এবার যেন সকল ধৈর্যের বাঁধ ভেঙে গেল রেহানের। তার সারা মুখমণ্ডল জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। চিনচিনে অসহনীয় ব্যথায় সারা শরীর অবশ করে ফেলছে। পিস মোড়া করে বাঁধা হাত দুটো ছাড়ানোর জন্য বেশ ছটফট করছে, কিন্তু নিরুপায়। রেহান কোনোভাবেই নিজেকে ছাড়াতে পারছে না। রেহানের ভয়ঙ্কর চিৎকারে মাটিতে বসে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে মাটি চাপড়ে হেসে চলছে শেরহাম। আহ, কি আনন্দ হচ্ছে রে রেহান, খুব আনন্দ। এত আনন্দ যুবরাজকে দেখেও পাইনি। যেই আনন্দ যুবরাজকে দিয়ে পেতে চেয়েছিলাম সেটা তোকে দেখে পেতে হচ্ছে। কেন অযথা মরতে এলি আমার কাছে বলতো? আমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করা কি এতই সোজা? কথাগুলো বলে রেহানের ফোন হাতে নিয়ে একে একে সকল এভিডেন্স ডিলিট করতে লাগলো শেরহাম। গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে হঠাৎই একটা ছবিতে গিয়ে দৃষ্টি স্থির হয়ে শেরহামের। একুয়া ব্লু রঙের ডেনিমের শার্ট পরিহিত 18 কি 19 বছর বয়সের এক মেয়ে আহ্লাদী ঢঙ্গে ছবি তুলেছে। মেয়েটির বড় বড় পাপড়িযুক্ত দু চোখে বড্ড নেশা হলো শেরহামের। মোলায়েম গোলাপি ঠোঁট দুটোর দিকে তাকিয়ে মনে নিষিদ্ধ বাসনার জন্ম দিল। মুহূর্তেই মেয়েটির নগ্ন শরীরের কথা কল্পনা করে অস্থির হয়ে উঠল শেরহাম। সেই অস্থিরতায় রেহানের কথা দিব্যি ভুলে গেল। নিজের উত্তেজনা আয়ত্তে আনতে রেহানকে ওই অবস্থায় ফেলে দৌড়ে বাহিরে বেরিয়ে গেল সে। উদ্দেশ্য একটাই, নারী সঙ্গী চাই। জেলের ভেতর বসে বসে নানান ভয়ঙ্কর ভাবনা ভেবে চলছে যুবরাজ। বোকা রোহানটার জন্য তার মন বারবার খসখস করে উঠছে শুধু। যুবরাজ শতভাগ নিশ্চিত রেহান শেরহামের খপ্পরে পড়েছে, কিন্তু যুবরাজ বেঁচে থাকতে কোনোভাবেই রেহানের ক্ষতি হতে দেবে না। রেহানকে বাঁচাতে মনে মনে এক দুর্ধর্ষ ভাবনা ভেবে ফেলল যুবরাজ। যে করে হোক আমাকে পালাতে হবে এখান থেকে। যেই ভাবনা সেই কাজ। নিজেকে কারামুক্ত করার জন্য পাশেই ঘুমিয়ে থাকা কয়েদিকে সজোরে এক লাথি দিয়ে বসিয়ে দিল যুবরাজ।
বহু কষ্টে কেবলই ঘুমের রাজ্যে পাড়ি জমিয়েছে শ্বেতাঙ্গ খুনি আসামিটি। চোখ মেলে তাকিয়ে মুখে ক্রোর হাসি নিয়ে যুবরাজের দিকে তেড়ে এলো। অবস্থা সপক্ষে বুঝতে পারল চৌকস যুবরাজ। নিজের অসীমাংসিত ঘোর লাগানো হিপনোটিক চাহনি তার দিকে নিক্ষেপ করল। লেটস escape from the jail, ম্যাক। বাধ্য দাসের ন্যায় যুবরাজের আজ্ঞা পালনে ব্যস্ত হলো শ্বেতাঙ্গ। বাইরে বিশাল তালা ঝুলিয়ে সকল পুলিশ জেল থেকে নিজেদের বাড়ি চলে গিয়েছে বহু আগেই। আজকের মতো এমন ভয়ঙ্কর বৈরী আবহাওয়া নিউ ইয়র্কে এই প্রথম। হিমাঙ্কের নিচে এমন তাপমাত্রা আর তুষার ঝড় পূর্বে কখনো দেখা যায়নি। এমন হিংস্র আবহাওয়াতে কেউ নিজের কক্ষ থেকেই বের হবে না বা জেল থেকে আসামি পালাবে না, এই ব্যাপারে পুলিশ সদস্য গ্যারান্টি সহকারে নিশ্চিত। কারণ বাইরে বের হলেই নির্ঘাত মৃত্যু। সেই নিশ্চয়তাতে তারা যার যার পরিবারের সাথে সময় কাটাতে ব্যস্ত। এই বৈরী ভয়ঙ্কর আবহাওয়াই যেন যুবরাজের মুক্তির পথ সুগম করল। শ্বেতাঙ্গ আসামির সহায়তায় দুজনে মিলে সতর্কতার সহিত জেলের তালা ভেঙে বাইরে বেরিয়ে এলো। প্রতিটা কর্নারে কর্নারে সিসি ক্যামেরা ঘুরছে। খুব বুদ্ধিদীপ্ত তার সহিত ক্যামেরা ফাঁকি দিয়ে জেল ছেড়ে বাইরে বেরিয়ে এলো দুজনে। এবার বিশাল উঁচু ওয়াল টপকানোর পালা। পুরোটা দেয়ালে চকচকে স্মুথ, কোনোভাবেই সেটা টপকানোর অবস্থা নেই। চারপাশে পাগলের মতো খুঁজতে খুঁজতে স্টিলের লম্বা একটা পাইপ পেয়ে দুজনের মুখে হাসি ফুটে উঠল। সেই পাইপ দেয়ালে ঠেস দিয়ে বেয়ে বেয়ে ওপরে ওঠার চেষ্টা করলো। বাহিরে অলরেডি সাদা বরফের স্তূপে ভরে গিয়েছে। এই অল্প সময়ে 2-3 হাত পর্যন্ত উঁচু হয়ে বরফ জমে গিয়েছে। কারো গায়ে ভারী শীতবস্ত্র নেই। ঠকঠক করে কাঁপতে কাঁপতে নিজেদের চেষ্টা চালাতে লাগলো দুজনে। ঘণ্টাখানেক কঠিন চেষ্টার ফলে দুজনেই সেই দেয়াল টপকে নিচে নেমে এলো। এবার নিজেদের গন্তব্যে পৌঁছানোর পালা। যাবার আগে সেই শ্বেতাঙ্গ যুবরাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কঠিন হাঁক করে বলে উঠল, You will have me from any need. All of Newark knows who I am. পুরো নিউ ইয়র্ক শহর বরফের উঁচু উঁচু স্তূপে ভরে গিয়েছে। সজীব রঙিন শহর মুহূর্তের ব্যবধানে থুরথুরে বুড়ির পাকা চুলের ন্যায় সাদায় রূপান্তরিত হয়েছে। গাছের ডালপালা পর্যন্ত বরফে ঢেকে একাকার। মানুষের ঘরের দরজা জানালা বরফের কঠিন আস্তরণে ঢাকা পড়েছে। সিটি কর্পোরেশন থেকে উদ্যোগ নিয়ে সকালের মধ্যেই সমস্ত বরফ কেটে কেটে পরিষ্কার করা হবে পুরো শহর। তা না হলে কেউ নিজেদের বাড়ি থেকে বের হতে পারবে না। আপাতত দৃষ্টিতে কোনো পশু পাখি দৃষ্টিগত হচ্ছে না। কে জানে, হয়তোবা তাদেরও সলিল সমাধি হয়েছে এই তুষার স্তূপের নিচে। রাস্তার মাইলস্টোনগুলোর অস্তিত্ব পর্যন্ত বিলীন হয়েছে। দিক নির্ধারণ করার যেন কঠিন হয়ে দাঁড়িয়েছে। দৃষ্টি যত দূর যাচ্ছে তত দূর পর্যন্ত বরফে থই থই। এমন বিদীর্ণ পরিস্থিতিতে উন্মাদের ন্যায় খালি পায়ে দৌড়ে চলেছে যুবরাজ। গায়ে নেই কোনো ভারী শীতবস্ত্র। কটন কাপড়ের কমলা রঙা কয়েদি পোশাকখানা এই হিমশীতল ঝড়ে শীত নিবারণে চরমভাবে ব্যর্থ হচ্ছে। মাটিতে পা রাখতে গেলেই থরথরে সাজানো বরফের স্তূপে হাঁটু পর্যন্ত দেবে যাচ্ছে। মনে হচ্ছে কোনো অশরীরী আত্মা পায়ে শিকল পরিয়ে পাতালে টেনে নিয়ে যেতে চাইছে। ঘণ্টা দুয়েক দৌড়ানোর পর অসাড় হয়ে বরফের স্তূপের ওপর শুয়ে পড়ল যুবরাজ। কোথায় আছিস তুই রেহান? কোথায় খুঁজবো তোকে আমি? তুই কি বেঁচে আছিস? আমি কখনো চাইবো না আমার জন্য তোর কোনো প্রকার ক্ষতি হোক। না হলে আমি কখনোই নিজেকে ক্ষমা করতে পারবো না রে। আমি সবসময় মনে প্রাণে চাইবো সমস্ত দুনিয়া একদিকে যাক, তবুও তুই ভালো থাক। তোর বোনের কান্না আমি সহ্য করতে পারবো না রে। বরফের ওপর টান টান হয়ে হাত পা সরিয়ে শুয়ে আকাশের দিকে তাকিয়ে এক মনে নিজের জীবনের রথ বদলের ভাবনা ভেবে চলছে যুবরাজ। যেদিকেই তাকাচ্ছে চারিধারে ধুধু মরুভূমি, বই কি আর কিছুই চোখে ধরা দিচ্ছে না। নিজের নির্মম ভাগ্যের ওপর শেষাত্মক হাসল যুবরাজ। কি থেকে তুই কি হয়ে গেলি যুবরাজ? যেদিন তোর মা মরে গেছে সেদিনই তোর জীবনের সকল সুখ শান্তি কেড়ে নিয়ে চলে গেছে। তুই বরবাদ হয়ে গিয়েছিস। কিসের ডক্টর তুই? তুই তো একজন খুনি। মেয়েটা বিশ্বাস করে তোকে দায়িত্ব দিল আর তুই মেয়েটাকে নিঃস্ব করে দিলি। খুনি কথাটা বারবার যুবরাজের কানের কাছে কর্কশ স্বরে বাজতে লাগলো। মনে হচ্ছে কোনো বেসুরে গলা ঢাক ঢোল পিটিয়ে যুবরাজের কানের কাছে বিশ্রী শব্দে কথাখানা বলে চলছে। মুহূর্তেই যুবরাজ উন্মাদের ন্যায় আচরণ করতে লাগলো। শীতল 2 হাত দিয়ে নিজের রক্ত জমে যাওয়া 2 কান চেপে ধরে বরফে গড়াগড়ি করতে লাগলো।
গলার সর্বোচ্চ তেজ ঢেলে হুঙ্কার ছেড়ে গর্জন করতে লাগলো। I say stop, otherwise I'll kill you. কে শোনে কার কথা? মস্তিষ্ক বারবার তিরস্কার করে হো হো শব্দ তুলে হাসতে হাসতে বলে উঠল, You're a killer. You're a killer, Dr. Yuvraj. রাত যখন প্রায় 11টার কাছাকাছি তখনই তুষার ঝড় থেমে গিয়েছে। এখন আর হিমশীতল ভারী বাতাসও বইছে না, শুধু চারপাশে তুলোর মতো হালকা বরফ ঝরে পড়ছে। নিজেদের বিশাল বড় অ্যাপার্টমেন্টের অন্ধকার বৃহৎ কক্ষে আরামদায়ক তুলতুলে বিছানায় বুকের ওপর 2 হাত রেখে চিত হয়ে শটানো হয়ে শুয়ে আছে মেগান। একদিকে নিজের বাবার আকস্মিক মৃত্যু, অপরদিকে নিজের পছন্দের মানুষের কারাভোগ। সব কিছুই যেন চরম হতাশায় ডুবিয়ে দিয়েছে এই অষ্টাদশী কিশোরীকে। যুবরাজকে বাঁচানোর সকল চেষ্টা করেও সে ব্যর্থ হয়েছে। স্বজনহীন একাকী মেগান আর কী বা করতে পারবে তার ভালো লাগার পুরুষের জন্য। কিভাবে আপনাকে আমি মুক্ত করব ডক্টর ইউভি? বাবাকে হারিয়ে কোনো রকমে বেঁচে আছি, আপনাকে হারালে একদম মরে যাব আমি। হঠাৎ ওই 2 চোখ উপসে জলের ফোয়ারা বেরিয়ে এলো কিশোরীর। বালিশে মুখ গুজে গুমড়ে ওঠা কান্নাকে লুকানোর বৃথা চেষ্টা চলল। কিছুক্ষণ অভাবেই উপুর হয়ে নিজের কান্নাকে গিলে খেয়ে ভারী কম্বল সরিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো সে। সুইচ বোর্ড হাতড়ে পুরো কক্ষকে ফকফকে আলোকিত করল। ওয়াশরুম থেকে মুখে হালকা উষ্ণ পানি ঝাপটা দিয়ে ড্রেসিং টেবিলের সামনে এসে ধীরে সুস্থে পাতানো টুলটাতে বসল। একটা টিস্যু দিয়ে আলতো হাতে মুখ মুছে আয়নায় চোখ বুলালো। এই কয়দিনে চোখের নিচে জুড়ে কালি জমে গিয়েছে, চোখ দুটো গর্তে ঢুকে গিয়েছে। নির্ঘুম রাত কাটানোর কারণে মুখশ্রী জুড়ে মলিনতার আবির্ভাব ঘটেছে। গভীরভাবে আয়নায় নজর বোলাতে বোলাতে হঠাৎই মেগানের দৃষ্টি বিস্ফারিত হলো। আয়নায় অদ্ভুত রকমের 2টি চোখের প্রতিবিম্ব দেখে বসা থেকে চট করে উঠে দাঁড়ালো সে। এমন ক্রূর চাহনি মেগান এর আগে কখনো দেখেনি। কি অদ্ভুত জঘন্য চাহনি! মনে হচ্ছে চোখ দিয়েই সব কিছু গিলে খাচ্ছে। লকলকে লাল জিভটা দিয়ে সামনে নিজের অষ্টদয় লোহন করে চলেছে পিছনে থাকা ব্যক্তিটি। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে ভয়ে কলিজা পর্যন্ত কেঁপে উঠল তার। হিমশীতল বরফ ঝরা রাতেও তার চিবুক বেয়ে উষ্ণ ঘাম গড়িয়ে পড়তে লাগলো। কণ্ঠ রোধ হয়ে গলার কাছে শক্ত হয়ে আটকে রইল। পিছন ফিরে সেই মানুষটির চেহারা দেখার সাহস পর্যন্ত হলো না তার। মেগান জানে এই অন্ধকার ঘুটঘুটে ঝড়ো রাতে তার করুণ আর্তনাদ কেউ শুনবে না, তবুও শেষ চেষ্টা সে করে দেখতে চায়। কিন্তু আজ যেন সে বোবা হয়েই রইল। চিৎকার তো দূর, ফ্যাঁসফ্যাঁসে আওয়াজ পর্যন্ত বেরোলো না কণ্ঠনালী দিয়ে। মনে হচ্ছে বাইরের প্রকৃতির মতো তারও সমস্ত কিছু জমে বরফে রূপান্তরিত হয়েছে। লোকটি 1 পা 2 পা করে টাইলস মারিয়ে ঠক ঠক শব্দ তুলে মেগানের দিকে এগোতে লাগলো। কুৎসিত লোকটির ভারী ঘন ফসফসে নিঃশ্বাস এই নিস্তব্ধ রাতে দেয়ালের প্রতিটা কোনায় কোনায় বাড়ি খেয়ে আন্দোলিত হচ্ছে, যা অসহায় রমণীর ভয় আরও দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে। কিং কর্তব্য মিমুর বালিকা ড্রেসিং টেবিলের ওপর 2 হাত রেখে শক্ত হয়ে ঠায় দাঁড়িয়ে ওইভাবেই দাঁড়িয়ে রইল। লোকটির গায়ের ওয়াইনের উটকো গন্ধ জানান দিয়েছে সে তার খুব কাছাকাছি এসে দাঁড়িয়েছে। এবার সে একটু ঘুরে দাঁড়ানোর সাহস করল। ড্রেসিং টেবিলের ওপর থাকা প্রসাধনী কাচের বোতলটি চট করে হাতে নিয়ে সামান্য সাহস সঞ্চয় করে কিঞ্চিত ঘাড় ঘুরিয়ে আগন্তুকের দিকে নজর দিল। সাথে সাথেই নিজের হাতের বস্তুটি মেঝেতে পড়ে ঝনঝন শব্দে নিস্তব্ধ রাতের সকল স্তব্ধতা ভঙ্গ করল। ডক্টর ফায়াজ? মেয়েটিকে আর কোনো রূপ বাক্য বিনিময় করতে না দিয়ে নোংরা 2 শক্ত হাতে জাপটে ধরতে নিলেই সরে দাঁড়াতে চায় মেগান। সাথে সাথেই মেঝেতে পড়ে থাকা চূর্ণ বিচূর্ণ হওয়া কাজ মেগানের পদ্মের ন্যায় কোমল পা দুটিকে নিষ্ঠুরভাবে ছেদন করে। ব্যথায় মৃদু কাকিয়ে উঠে মেঝেতে বসে পড়ে মেয়েটি। মেয়েটির ভীতু কাতরতা মিশ্রিত চেহারা শেরহামের বেকুলতা আরও 1000 গুণ বাড়িয়ে দিচ্ছে। কণ্ঠে খানিক মাধুর্য ঢেলে শেরহাম মেগানের উদ্দেশ্যে বলে উঠল, আমাকে আর অপেক্ষা করিয়ে রেখো না সুইটহার্ট। তোমার তুলতুলে নরম শরীরের উষ্ণ তাপ আমার প্রচণ্ড প্রয়োজন এই মুহূর্তে। মেগান গ্যাব্রিয়েলা। কথাখানা বলেই শেরহাম মাদকতা মিশ্রিত হিংস্র চাহনি নিক্ষেপ করল মেগানের পানে। শেরহামের এমন নোংরা প্রস্তাবে থরথর করে কেঁপে উঠল মেগান। ভেতর থেকে নাড়ি ভুড়ি উগলে বমি বেরিয়ে আসার উপক্রম হলো। লজ্জায় ঘৃণায় বড় বড় নেত্রযুগল থেকে অবিরত ধারায় নোনা জল গড়াতে লাগলো। শেরহাম হাঁটু গেড়ে নিচে বসে মেগানের মুখের দিকে হাত বাড়ালো। Don't you dare touch me with that dirty hand. কথাখানা প্রচণ্ড তেজের সহিত বলে শেরহামের হাত ঝাড়া দিয়ে সরিয়ে দিল মেগান।
এতটুকুন একটা মেয়ের মুখে এমন ক্রোধ মিশ্রিত অপমানজনক কথায় শেরহামের রাগ তরতর করে বাড়াতে লাগলো। নিজের জ্ঞান বোধ হারিয়ে কষিয়ে এক চড় বসিয়ে দিল মেগানের গালে। হাউ ডেয়ার ইউ ব্লাডি হোয়াট শেমলেস বিস্ট, আই উইল ফাক ইউ। শেরহামের চরের দাপটে কুলাতে না পেরে ভাঙ্গা কাছের ওপরেই মুখ থুবড়ে পড়ে গেল মেগান। সাথে সাথে বিকট অসহনীয় চিৎকারে আকাশ বাতাস ভারী করে তুলল সে। ছোট টুকরো টুকরো কাঁচ ভাঙ্গাগুলো মেগানের চোখে মুখে ঢুকে একাকার অবস্থা। মেয়েটির শুভ্র দাগহীন তুলতুলে মুখশ্রী মুহূর্তের ব্যবধানে ভয়ানক রক্তাক্ত হয়ে উঠল। ব্যথায় মেয়েটি ডুকরে কেঁদে উঠল। প্লিজ ডোন্ট টাচ মি, let me leave. I love you, Raj. Please don't tarnish me. মেয়েটির এমন রোদন আহাজারি শেরহামের মনে এক অদ্ভুত তৃপ্তি এনে দিল। যুবরাজের নাম শোনা মাত্র মাথার ভেতর বাড়তে থাকা রাগ কিলবিল করে উঠল। মেগানের ঝলমলে বাদামি চুলের গোছা চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে উঠল, আমি খাবার পর কিছু অবশিষ্ট থাকলে সেটা তোর প্রেমিক পুরুষ যুবরাজ খাবে। কথাটা বলে আর এক সেকেন্ডও অপেক্ষা করল না শেরহাম। টানতে টানতে ক্ষতবিক্ষত মেগানকে বিছানায় ছুঁড়ে ফেলল। মেয়েটি নিজেকে বাঁচানোর সর্বাত্মক চেষ্টা চালাল। 5 ফিট 3 ইঞ্চি শীর্ণ দেহের বালিকা কি আর দানবীয় বডি বিল্ডারের মতো শক্ত শরীরের শক্তির সাথে কুলিয়ে উঠতে পারে? ধস্তাধস্তির এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলে মেগান, কিন্তু সেসবে শেরহামের কোনো ভ্রুক্ষেপ নেই। শকুনের মতো মেয়েটিকে ভোগ করতে ব্যস্ত সে। দীর্ঘদিনের ক্ষুধার্ত বাঘ যেমন শিকার দেখলে সব কিছু ভুলে গিয়ে আক্রমণ করে, ঠিক তেমনি শেরহাম মেগানকে ভোগ দখলে ব্যস্ত হলো। মেয়েটির সারা শরীর হিংস্র কামড়ের দাগে রক্তাক্ত হলো। মেয়েটির নগ্ন শরীর অসংখ্য গভীর আঁচড়ের দাগে ক্ষতবিক্ষত হয়ে রইল। নিজের যন্ত্রণা মিটিয়ে তৃপ্তি সহকারে আইসি ভঙ্গিতে উঠে দাঁড়ালো শেরহাম। নিজের কাপড় পরিধান করতে করতে অচেতন মেগানের দিকে অবজ্ঞাজনক দৃষ্টি ফেলে তাচ্ছিল্য হাসল, সাথে একদলা থুথু ছিটাল। তোর জন্য কিছুই রাখতে পারলাম না রে যুবরাজ, তার আগেই এই শালি মরে গেল। রাত কত হয়েছে যুবরাজের জানা নেই। বহু কষ্টের পর রেহানের ফ্ল্যাটে আসতে সক্ষম হয়েছে যুবরাজ। বরফ ঠেলে সরিয়ে কোনো মতে রেহানের কক্ষে প্রবেশ করলো যুবরাজ। শীতের প্রকোপে তার ধবধবে ফর্সা শরীর নীলাভ বর্ণ ধারণ করেছে। সেসবে মোটেও পাত্তা দিচ্ছে না সে। হন্যে হয়ে রেহানের খোঁজ চালাতে লাগলো যুবরাজ। চতুর যুবরাজ জানে রেহান এখানে নেই, তবুও মনের উদ্বেগ বলে একটা কথা আছে। সারা ফ্ল্যাট খুঁজেও রেহানের অস্তিত্ব পাওয়া গেল না কোথাও। রেহানের কক্ষের ফায়ার প্লাসে আগুন জ্বালিয়ে ঘর কিছুটা উষ্ণ করার চেষ্টা চালালো যুবরাজ। এরপর রেহানের গোপন লকারের চাবি খুঁজতে লাগলো ঘরময়। আধ ঘন্টা তল্লাশি চালিয়েও যখন কোনো চাবি পেল না, তখন সেটার তালা ভাঙল যুবরাজ। লকারের এক কোণে কিছু কাগজপত্র, একটা মেয়ের ছবি। মেয়েটি যুবরাজের অন্তরের খুব কাছে বসবাস করে। কিছু সিরিঞ্জ, কাঁচের শিশি আর একটা চিঠি সমেত জিপিএস ট্র্যাকার। আমি জানি না আদৌ তোর মুক্তি মিলবে কি না, তবুও তোর জন্য আমার লাস্ট বার্তা। আমি শেরহামের সকল গোপনীয়তা জেনে ফেলেছি। তোকে বরবাদ করতে ও যা খুশি তাই করতে পারে। শেরহাম স্কিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত। ও সবসময় আলাদা একটা জগতে থাকতে ভালোবাসে। যত ধরনের হিংস্র সহিংসতা রয়েছে সব তার পছন্দ। তোর সাথে ব্যক্তিগত শত্রুতা নেই। ওর মনের ভ্রমে সে তোর পিছে লেগে আছে, এবং তোর মৃত্যু দিয়ে ওর এই নোংরা খেলা শেষ হবে। যতক্ষণ না তোর মৃত্যু হবে ততক্ষণ শেরহাম তোর আশেপাশের মানুষের ক্ষতিই করবে, এমনকি তাদের খুন করতেও সে দুবার ভাববে না। আরেকটা কথা, আমার বোনকে দেখে রাখিস। বাবা মাকে আমার মৃত্যুর খবর পাঠিয়ে দিস, কারণ আমি জানি শেরহাম আমাকে মেরে ফেলবে। ডাস্টবিনে ইচ্ছে করে প্রমাণগুলো শেরহাম রেখেছিল। তুই আমি দুজনের ট্র্যাপে কঠিনভাবে পাপ দিয়ে ফেলেছি। আর হ্যাঁ, একটা জিপিএস ট্র্যাকার রেখে গেলাম। এটা ডিভাইস আমার কাছে আছে। রেড বাটন টিপলেই আমার লোকেশন তুই পেয়ে যাবি। কেন জানি মনে হচ্ছে তুই জেল থেকে পালাবি, তাই আগেই সব ব্যবস্থা করে গেলাম। যদি আমার বিকৃত লাশটা খুঁজে পাস, প্লিজ ঘৃণা করিস না। ইতি, তোর বোকা বন্ধু রেহান। শরতের শেষ রাতে আকাশে কৃষ্ণপক্ষের চাঁদ উঠেছে। কাস্তের ন্যায় বাঁকা চারটি ঘুটঘুটে অন্ধকার রাতের শেষ ভাগকে ক্ষীণ আলোয় আলোকিত করার বৃথা চেষ্টা চালাচ্ছে। গুমট প্রকৃতি থমথমে রূপ ধারণ করে মাটির তলের ভ্যাপসা উত্তাপকে সারা ধরণীময় ছড়িয়ে দিতে উগ্র হয়ে উঠেছে। মাঝে মাঝে মৃদু দক্ষিণা হাওয়া গাছের ফাঁক ফোকর গলিয়ে গায়ে এসে অল্প ছুঁয়ে দিচ্ছে। আর কিছুক্ষণ পরেই রাতের সকল কালিমা দূর হয়ে আলোকিত ভোর আসবে।
আবার শুরু হবে নতুন এক শুভ বা অশুভ দিনের সূচনা। শহর জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে খুবই নির্মম নিষ্ঠুরভাবে নানান বয়সের মানুষ খুন হচ্ছে। পুলিশ, আর্মি, গোয়েন্দা, পুলিশের স্পেশাল ফোর্স কেউই কোনোভাবেই সেই সিরিয়াল কিলারের হদিস পাচ্ছে না। ডিপার্টমেন্ট জুড়ে অস্থিরতা বিরাজমান। রুক্ষ বেঞ্জির আসপি পর্যন্ত ঠান্ডা মাথায় ভাঙ্গা হাত সমেত বাকি অফিসারদের নিয়ে ব্রিফ মিটিংয়ে কেস সলভ করতে দিক নির্দেশনা দিয়ে চলছেন সমানে। তবুও যেন কিছুতেই কিছু হচ্ছে না। দিনে রাতে মিলিয়ে 22.5 ঘন্টা ডিউটি সেরে রাজ্য সবই বাসায় ফিরেছে। এদিকে ডিউটির চাপ, অন্যদিকে শেরহাম নামক মানুষটার অতি রঞ্জিত বাড়াবাড়ি কোনোটাই তার ভালো লাগছে না। সারাদিনের কর্মব্যস্ততার মধ্যেও যুবরাজের চিন্তা বারবার হানা দিচ্ছে বেহায়া মস্তিষ্কে। এই অদ্ভুত পুরুষটা তাকে বেশ বেকাবু করে ফেলেছে এই কদিনেই। এটা রাজ্য খুব ভালো করেই বুঝতে পেরেছে। সেজন্যই তো চিফের চোখ ফাঁকি দিয়ে একবার করে হলেও গুলশান সোসাইটির সেই অ্যাপার্টমেন্টের কাছে বেশ কয়েকবার ঢু মেরে এসেছে সে। কিন্তু আফসোসের বিষয়, এই এক সপ্তাহে একদিনও যুবরাজের দেখা পায়নি সে। কিন্তু আশ্চর্যের বিষয়, শেরহামকে বেশ কয়েকবার ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে। আনমনে নিজের ইউনিফর্মের বাটন খুলে চলছে রাজ্য। শেরহাম ওই এলাকায় এভাবে চোরের মতো কেন ঘুরছে? লোকটাকে মোটেও সুবিধা লাগছে না। তার আচরণগুলো পর্যন্ত ভীষণ অদ্ভুত। একবার তাকে ফলো করব কি? শার্ট খুলে হ্যাঙ্গারে ঝুলাতেই হঠাৎই বেলকনির থাই গ্লাসের দিকে নজর যায় রাজ্যর। লম্বা চওড়া এক বিশালাকার মানবের কালো ছায়া সেখানে স্পষ্ট। সারা রাতের ডিউটির পর যেখানে একটু আরামের ঘুমের প্রয়োজন, সেই সময়ে এমন আগন্তুকের আবির্ভাব মোটেও ভালো ঠেকল না রাজ্যর কাছে। লোকটির অস্তিত্ব তার মস্তিষ্কে ক্রোধের বৈদ্যুতিক তরঙ্গ সৃষ্টি করল। তুই যেই হোস, তোকে আমি দেখে ছাড়বো। রাগে ফোঁস করতে করতে কোমরে গুজে রাখা রিভলভার হাতে নিয়ে ধপাধপ পা ফেলে বেলকনির দিকে অগ্রসর হলো রাজ্য। কয়েক কদম যেতেই মৃদু বাতাসের ঝাপটায় অতি পরিচিত পুরুষালী সুবাস ভুরভুর করে নাসার রন্ধ্রে বাড়ি খেল। হাত থেকে রিভলভারটি আপনা আপনি পড়ে গিয়ে টাইলসের মেঝেতে কর্কশ শব্দ তুলল। এমন শব্দেও ওপাশের মানবের অবস্থার কোনো পরিবর্তন ঘটল না। নিজের হাত দুটো শক্ত করে মুষ্টি পাকিয়ে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রইল রাজ্য। না চাইতেও বুকের খাঁচা ঠেলে কান্নার হিড়িক আছে তার। এই অসভ্য পুরুষের জন্য হঠাৎ এমন অহেতুক কান্নার মানে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই নিষ্ঠুর পুরুষ যদি জানে এই মানবীর অশ্রুকণা তার জন্য ঝরছে, তবে কি সে অনুতপ্ত হবে, নাকি হাসি ঠাট্টা করে উড়িয়ে দেবে? আমি তো তাকে এখনো ভালো করে চিনতেই পারলাম না, আর না পারলাম তার মনের পাজল সলভ করতে। ধীরে ধীরে ঠকঠক শব্দ তুলে বেলকনি থেকে রাজ্যর কক্ষের দিকে এগিয়ে এলো যুবক। নিজের উপচে ওঠা অশ্রুকে কঠিনভাবে ঠেকাতে চোখ বন্ধ করে মাথা নিচু করে ফেলল রাজ্য। নিজেকে কোনোভাবেই আর ধরে রাখতে পারছে না সে। একা একা ভালোবেসে কাছে পাওয়ার বাসনা বুঝি এতটাই যন্ত্রণাদায়ক? রাজ্যর চোখ থেকে মোটা মোটা ভারী অশ্রুদানা খসে মেঝেতে বিলীন হয়ে যাচ্ছে সমানে। সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই নোনা জলের ঢেউ উপভোগ করছে যুবকটি। লজ্জায় কষ্টে থরথর করে কেঁপে উঠতেই সামনে দাঁড়ানো কঠিন হৃদয়ের পুরুষের শার্টের কলার খামচে ধরে বুকে মাথা রেখে ফুপিয়ে কেঁদে উঠল রাজ্য। আপনি খুব খারাপ যুবরাজ সাহেব, আপনি জঘন্য। আমাকে ভালোবাসতে বাধ্য করে ঠিক দূরে সরে গেলেন আপনি। একবার আমার খোঁজটাও নিলেন না। রাজ্যর এমন অসহায় আহাজারির কান্নায় চোখে জ্বালা শুরু হলো যুবরাজের। নিজের ভেতরের অসহ্য যন্ত্রণা গিলে খাবার বৃথা চেষ্টায় তার অ্যাডামস আপল পর্যন্ত বিষিয়ে উঠল। নিজের শক্ত খোলস থেকে বেরিয়ে পেশিবহুল বৃহৎ শক্ত দুই হাতের বেষ্টনীতে রাজ্যকে আবদ্ধ করে ধরে আসা গলায় নিজের অপরাধ স্বীকার করল যুবরাজ। আই এম সরি, আই এম রিয়েলি সরি মাই বেলাভড। আমার নিজেকে আয়ত্তে আনতে গিয়ে তোমাকেই কষ্ট দিয়ে ফেলেছি। আমাকে শাস্তি দাও। যুবরাজের মুখে শাস্তির কথা শুনে কলার ছেড়ে যুবরাজের মায়াবী মুখের দিকে তাকালো রাজ্য। অন্ধকার কক্ষে চাঁদের মৃদু আলোয় তার ছলছলে চোখ স্পষ্ট। যুবরাজকে দুই হাতে শক্ত করে জড়িয়ে পুনরায় যুবরাজের বুকে মাথা শোয়ালো রাজ্য। রাজ্যর মাথায় গাঢ় চুম্বন এঁকে খোলা জানালা ভেদ করে দূর আকাশের বাঁকা চাঁদের দিকে দৃষ্টি পাতল যুবরাজ।
তুমি আমাকে ভালোবেসে ভুল করছো রাজ্য। আমাকে ভালোবাসলে বেঁচে থাকতেই মৃত্যু যন্ত্রণা পাবে তুমি। আমি কখনোই চাইবো না তোমার ভাইয়ের সাথে যে ঘটনা ঘটেছে তার দ্বিতীয়বার পুনরাবৃত্তি হোক। এর জন্য আমাকে মরতে হলে তাতেই আমি রাজি আছি। মনে মনে কথাগুলো বলে নিজের থেকে সরিয়ে রাজ্যর দুই বাহু ধরে সামনে দাঁড় করালো যুবরাজ। নিজের সকল দরদ লুকিয়ে রাজ্যকে স্বাভাবিক করতে দুষ্টু চোখে এক ভ্রু উঁচিয়ে রসিকতা মিশ্রিত কণ্ঠে বলে উঠল, তুমি কি আমাকে সিরিয়াস করার ধান্দা করছো জান? আমি কিন্তু এমনি এক কাঠি উপরে। আমাকে এভাবে আকর্ষণীয় রূপে সিরিয়াস করার কোনো প্রয়োজন নাই। দেব নাকি একজন ভালোবাসা? যুবরাজের এমন ঠোঁটকাটা কথায় লজ্জায় দুই কান ঝাঝা করে উঠল রাজ্যর। নিজের দিকে তাকিয়ে নিজেই চাপা আর্তনাদ করে দুই হাত ক্রস করে বুকে চেপে ধরল। চিকন ফিতার সাদা রঙের ভেস্ট ভেদ করে শরীরের নিষিদ্ধ জিনিসের শেপ দৃষ্টিগত। হ্যাঙ্গারে ঝোলানো শার্টের দিকে অসহায় ভঙ্গিতে তাকিয়ে দুই ঠোঁট চেপে ধরে ঠায় দাঁড়িয়ে রইল রাজ্য। আপনি আসলেই একটা অসভ্য। আপনি ভূতের মতো ওখানে কোন দুঃখে দাঁড়িয়েছিলেন? তাই বলে ভূতের সামনে তুমি শার্ট খুলে চলে যাবে? ইচ্ছে করে গিয়েছি নাকি? তাহলে কিভাবে গেছো? আরে আমি ভেবেছি কোনো কিলার, এজন্য। এই জন্য কিলারকে কিল করতে তুমি শার্ট খুলে ফেলবে? রাজ্য মৃদু চিৎকার করে বলে উঠল, আমি ড্রেস চেঞ্জ করতে গিয়ে আপনাকে দেখেছি। ও আমার জন্য শার্ট খুলেছো? রাজ্য যুবরাজের বুকে হালকা পাঞ্চ মেরে নিঃশব্দ কণ্ঠে বলে উঠল, আর একবার আমাকে জ্বালালে না একদম মেরে দেব। এরকম ঘোর লাগানো দৃশ্য দেখে আমি 1000বার মরতে রাজি আছি সুইটহার্ট। এবার কিন্তু আমার সত্যি সত্যি অনেক লজ্জা লাগছে। ঝকঝকে সাদা দাঁতে নিজের ওষ্ঠ কামড়ে ধরে মেপে হাসল যুবরাজ। এরপর ঘোর লাগানো কণ্ঠে বলে উঠল, এভাবে লজ্জা পাওয়ার কি আছে বেব? হাত দুটো ছাড়া তো আর কিছুই দেখা যাচ্ছে না, এতে এত লাজ? আমি নিজে থেকে যা যা দেখেছি সেটা জানলে তো তুমি এক্ষুনি মরে যাবে। কি দেখেছেন আপনি? অবাক স্বরে নেত্র বিস্ফারিত করে শুধালো রাজ্য। একটা চেয়ার টেনে বসে রাজ্যকে হাতে ধরে টেনে কোলে বসিয়ে তার গলায় মুখ ডুবিয়ে মাদকতা মিশ্রিত কণ্ঠে যুবরাজ বলে উঠল, সবকিছু। যুবরাজের ঠোঁটের উষ্ণ স্পর্শে কেঁপে ওঠে। যুবরাজের ঘাড়ে চুল টেনে ধরল রাজ্য। শিহরণ জাগানো এই স্পর্শ তার সহ্যের বাহিরে। মনে হচ্ছে এমন স্পর্শ সে আগেও পেয়েছে। স্পর্শ আমার খুব চেনা যুবরাজ শাহীর। আমি দিয়েছি তাই? নিঃশক্ত কণ্ঠে সহজ স্বীকারোক্তি যুবরাজের। কবে? অবাক মিশ্রিত কণ্ঠে জানতে চায় রাজ্য। দ্বিধাহীন উত্তর দেয় যুবরাজ, প্রতিদিন রাতে। যুবরাজের কোল থেকে চট করে উঠে দাঁড়ায় রাজ্য। চারপাশে ইতোমধ্যে ভোরের আলো ফুটতে শুরু করেছে। অল্প কিছুক্ষণের মধ্যেই সূর্যটা লাল আভা ছড়াবে। মোডের ব্যাঘাত ঘটায় অসহায় বাচ্চাদের মতো মুখশ্রী নিয়ে রাজ্যর পানে চাইল যুবরাজ। তার ইনোসেন্ট চেহারা দেখে মনে হচ্ছে কেউ তাকে চকলেটের লোভ দেখিয়ে সামনে থেকে কেড়ে নিয়েছে। কি হয়েছে সোনা, উঠে গেলে কেন? আপনি প্রতিদিন এসে কি করেছেন আমার সাথে, সত্যি করে বলুন। কাঁদো কাঁদো মুখশ্রীতে কথাখানা বলে যুবরাজের উত্তরের প্রতীক্ষায় রইল রাজ্য। ফোঁস করে লম্বা শ্বাস ছেড়ে যুবরাজ হাঁটুতে ভর দিয়ে উঠে দাঁড়ালো। এরপর সিরিয়াস ভঙ্গিতে বলে উঠল, কিছু করলে এতদিনে তোমার ছেলে আমাকে পাপা ডাকতো। একদম হেয়ালি করবেন না। আমার সাথে সত্যি সত্যি বলেন, আমি সিরিয়াস মোডে আছি কিন্তু। দুপা এগিয়ে রাজ্যের এলোমেলো হওয়া চুলগুলো কানের পিছনে গুজে দিয়ে যুবরাজ আদুরে কণ্ঠে বলে উঠল, আরে পাগলি, কিচ্ছু করি নাই, শুধু চুমু খেয়েছি, জড়িয়ে ধরেছি, সারা রাত ঘুমিয়ে আবার ভোরবেলা চলে গেছি। তোমার অনুমতি ছাড়া ওসব করার মতো ছেলে আমি নই বেব। তাহলে আমি কেন টের পেলাম না? বড় বড় চোখে জানতে চাইল রাজ্য। ঘুমের ইঞ্জেকশন দিয়েছি, নাহলে তুমি আমাকে আদরের জন্য খামচে ধরতে। আপনি একটা অসভ্য বেহায়ালো। মেকি রাগ দেখিয়ে বলে উঠল রাজ্য। জানি। বলেই দাঁত কেলিয়ে বিগলিত হাসল যুবরাজ। আমি ঘুমোবো এখন, আপনি চলে যান, মা দেখে ফেলে সর্বনাশ হবে কিন্তু। যাবার কথা মনে পড়েই মন ভার হলো যুবরাজের। বাচ্চাদের মতো ঠোঁট উল্টিয়ে রাজ্যর দুই হাত ধরে আবদার জানালো, আর একটু থাকি। একদম না। যাব? আলবাত। না গেলে কি হবে? বাবা আপনাকে ফাঁসিতে ঝুলাবে। আমি ফাঁসিতে ঝুলতে রাজি আছি। তোর মাংসের টেস্ট কেমন হবে রে যুবরাজ? আর তোর কলিজার ভুনা?
তোকে কিছু করতে না পেরে শহরের অসহায় মানুষগুলোকে অযথা মেরে যাচ্ছি। এটা কোনো কথা বল? অবশ্যই এর জন্য তুই পুরোপুরি দায়ী। আমাকে কেউ দোষ দিতে পারবে না। আজ যদি আমার হাতে তুই মরে যাস তাহলেই তো সব খেল খতম। ডক্টর রেহানের বোনকে পৃথিবীর শ্রেষ্ঠতম কষ্ট দিয়ে মারতে চেয়েছিলাম। ভেবেছিলাম ওটা তোর প্রেয়সী। প্রেয়সীর নৃশংস মৃত্যু একজন প্রেমিক পুরুষের জন্য কতটা কষ্টের এটা তোর থেকে ভালো আর কে জানে বল। কিন্তু খোঁজ নিয়ে জেনেছি তোর সাথে মেয়েটার কোনো লেনা দেনা নেই। কিন্তু আমি ডিসাইড করেছি ওকে মারবো। তোর সাথে লেনা দেনা থাকুক বা না থাকুক, আমাকে ইগনোরের সাহস দেখিয়েছে এইটুকুন মেয়ে। শের হামের জীবনে কোনো অপ্রাপ্তির রেকর্ড থাকবে না। আমি ঠিক ওকে বিয়ে করে আমার আসল রূপ চেনাবো। ঘুটঘুটে অন্ধকার কক্ষে পাতানো ইজি চেয়ারে সমানে দোলে দোলে আবোল তাবোল বকে যাচ্ছে শেরহাম। পুরো ঘর অগোছালো, নোংরা আর আষ্টেময় গন্ধে বমির উদ্রেক তোলার জন্যই যথেষ্ট। সেই অসহনীয় পরিবেশে দিব্যি খোশ মেজাজে দিনরাত পার করছে শেরহাম। পুরো ঘর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষের হাড়, দাঁত আর মাথার খুলি। আবার কারো কারো অর্ধ পচে যাওয়া ক্ষত বিক্ষত শরীর। বাইরে থেকে ফিটফাট প্রাসাদ তুল্য বাড়িটির ভেতরে এমন ভ্যাম্পায়ার দুর্গ, এটা ভেতরে না প্রবেশ করলে কেউ বাইরে থেকে অনুমানই করতে পারবে না। শেরহামের চিন্তার ব্যাঘাত ঘটল টেলিফোনের টুনটুন শব্দে। শব্দ শেরহামের একদমই পছন্দ নয়। অন্ধকার কক্ষ আর নীরবতা মিশ্রিত পরিবেশ দুটো তার বেশ পছন্দ। টেলিফোনের শব্দে ক্রোধে গড়গড় করতে করতে চেয়ার ফেলে নিজের কক্ষ পেরিয়ে রক্তাক্ত সিঁড়ি বেয়ে ড্রয়িং রুমে এসে নেমে এলো শেরহাম। এদিকে অস্বস্তিকর টেলিফোন বেজেই চলেছে। রগে গজগজ করতে করতে দাঁত খিচিয়ে ফোন কানে তুলল শেরহাম। কি ব্যাপার আব্দুল, ফোন তুলছিস না কেন? আর ওই পাগলটার কি অবস্থা? মোমের মতো আব্দুলকেও রান্না করে খেয়ে ফেলেছি বাবা। বেশি তদারকি আমার একদম পছন্দ নয়।